হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মানুষের সত্যি রেশনাল প্রাণী। আমরা কি জানি আমাদের জন্য কোনটা ভালো এবং তাকে আমরা বেছে নিতে পারি? ক্লাসিক্যাল দর্শন বলতো হ্যাঁ, মানুষ যুক্তি দিয়ে চিন্তা করে, নিজের কল্যাণ বুঝে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়। সব মানুষ যদি একইভাবে চলে তাহলে একদিন সুন্দর, শান্ত এবং সমৃদ্ধ একটা সমাজ তৈরি হবে। এটাই ক্লাসিক্যাল দর্শন। কিন্তু সমস্যা হলো, বাস্তবে মানুষ জানে তার জন্য কোনটা ভালো, তবু সে সেটা করে না। এমনকি সে জেনে শুনে নিজের ক্ষতি করে। এবং এই অস্বস্তিকর সত্যটাই দস্তয়েভস্কি আমাদেরকে ছুড়ে দিয়েছেন তার ভয়ঙ্কর উপন্যাস নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে। তার দুটো বই আমি পড়েছি। একটা হলো অরুণ সোমের লেখা, আত্মগোপনের লেখা, এটা বাংলা অনুবাদ, এবং সেম আর একটা বাংলা অনুবাদ হলো মশিউল আলমের লেখা তলকটারি কসরা। তো এই বইটা যখন প্রকাশিত হয় তখন রাশিয়ান বুদ্ধিভিত্তিক সমাজে ন্যাশনালিজম এবং ইউটোপিয়ান চিন্তার জোয়ার। ধারণাটা এমন ছিল যে মানুষ যুক্তিপ্রবণ, তার সঙ্গে যদি কোনো সঠিক হিসাব তুলে দেওয়া হয় যে এটাতে লাভ হয় এবং এটাতে ক্ষতি হয়, তাহলে সে স্বাভাবিকভাবে ভালোটাই বেছে নেবে। কিন্তু সমস্যা দেখা হচ্ছিল ধর্ম, সংস্কার, আবেগ এবং অযৌক্তিকতা, এইসব অপ্রয়োজনীয় মানবিক জিনিসকে। দস্তাবেজকে চিন্তাটাকে সরাসরি আক্রমণ করলেন না, তিনি একটি চরিত্র দেখালেন। তিনি একজন মানুষ এবং তার মাথার ভিতর ঢুকে রেশনাল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই প্রশ্নের নায়ক, যিনি নামহীন একজন সরকারি কর্মকর্তা, তাকে আমরা আন্ডারগ্রাউন্ড ম্যান নামে চিনি। সে মনে করে সে অন্যদের চেয়ে বুদ্ধিমান, কারণ সে অনেক বেশি ভাবে, অনেক কিছু নিয়ে সে ভাবে, এবং সে এতই ভাবে যে শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। সে ওভার কনসিয়াস এবং অতিরিক্ত সচেতনতাই তার রোগ। সে অন্য মানুষদের দেখে ভাবে এরা চিন্তাহীন, এরা নামভাবে কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে যে এই নামভাবে কাজ করা মানুষগুলি আসলে বেঁচে আছে, এবং সে আসলে একজন লুজার, এবং এই জানাটাই সে তাকে ভেঙে দেয়। তো এই উপন্যাসের প্রথম অংশ পড়তে গিয়ে আপনি একটু বিরক্তি হবেন, এবং এটা ইচ্ছাকৃত। এখানে সে নিজের মতামত বলে, নিজেকে বিশ্লেষণ করে এবং বারবার নিজেকে সংশোধন করে। এক লাইনে এক কথা বলে এবং পরের লাইনে বলে যে না, এটা আসলে ঠিক না, অর্থাৎ সে নিজের বিরুদ্ধে আসলে এটা যুক্তি দেখায়। কারণ সে মনে করে পাঠক তাকে দেখছে, পাঠক জানে তার মাথার ভিতর কি চলছে, এবং এই জায়গাটায় আপনি তার সাথে নিজের মিল পেতে পারেন। মনে হতে পারে আসলে আমি এভাবেই ভাবি। ভয় পাওয়ার কিছু নেই। দস্তয়েভস্কি এখানে দেখাচ্ছেন যে নার্সিসিস্ট মাইন্ডের ভেতরটা। আপনারা একটা নার্সিসিস্টের গল্প শুনে থাকতে পারেন, এবং নার্সিসিস্ট মনে করে যে সে সবসময় কারো দৃষ্টিতে আছে, একটা অদৃশ্য ক্যামেরা আসলে তাকে ফলো করছে, এবং আন্ডারগ্রাউন্ড ম্যানের কাছে এই ক্যামেরাটা হলো পাঠক। তাই সে অতিরিক্ত ব্যাখ্যা দেয়, নিজেকে জাস্টিফাই করে, আবার নিজেকেই আঘাত করে। সে নিজের সম্পর্কে এত কিছু বলে, তবু আশ্চর্যজনক ব্যাপার, আমি বা আপনি তার সঙ্গে কোনো কিছু জানতে পারবেন না যে সে আসলে কে। তো এই বইয়ের তিনটা ঘটনা নিয়ে আসলে আমি আপনাদের সামনে বলবো। প্রথম ঘটনাটা তার একজন অফিসারের সাথে তার যে সম্পর্ক বা যে রিসেন্টিমেন্টের কাহিনী এটা। তো তার অফিসের যে অফিসার, যে এটার কাহিনীর নায়ক, সে তাকে আসলে উপেক্ষা করতো। তো আন্ডারগ্রাউন্ড ম্যান ভাবতো যে লোকটা আসলে তাকে ছোট করে দেখছে। তো সে কি করে, সে লোকটার দৃষ্টি আকর্ষণের জন্য লোকটা যে রাস্তায় হেঁটে যায় সে রাস্তায় হাঁটতো, সে ধার করে দামি জামা কাপড় পরতো, বাট দেখা গেত আসলে লোকটা তাকে তাকিয়েও দেখে না। তো শেষে একটা প্রতিশোধ নেয়, ওই লোকটার সাথে কাঁধে কাঁধ মিলে সে পাশাপাশি হাঁটে, এবং এটুকুতেই তার তৃপ্তি। আপনার আমার কাছে জিনিসটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা আসলে আমাদের একটা পরিচিত ঘটনা। কারণ ফেসবুকে আমরা এই কাজগুলোই করি, যে অন্যকে দেখানোর জন্য বা তার দৃষ্টি আকর্ষণের জন্য। আসলে ওই গল্পের একটা আধুনিক ভার্সন আমরা প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখি। দ্বিতীয় যে ঘটনাটা আমার মনে পড়ে সেটা হলো যে তার সহপাঠীর সাথে, সে তার পুরনো যে সহপাঠী ছিল তাকে সে ঘৃণা করতো, আবার সে নিজে থেকে তাদের পার্টিতে যেত, সেখানে গিয়ে সে ট্রোল করতো, অস্বস্তিকর পরিবেশ তৈরি করতো, এবং আবার নিজেই নাজেহাল হতো। এবং শেষে আবার ওদের একজনের থেকে সে টাকা ধার নিত। তো এই পর্যন্ত আসলে আপনি তার প্রতি কোনো অনুভব করতে পারেন যে আসলে একটা লোক এমন কেন। তৃতীয় যে ঘটনাটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, যে সে একজন পতিতা, যার নাম হলো লিজা, তার সাথে একটা সম্পর্ক গড়ে তোলে, এবং এই আন্ডারগ্রাউন্ড ম্যান তার সাথে খুব মানবিক বা ভালো কথা বলে এবং তাকে নতুন জীবনের স্বপ্ন দেখায়। আর সে তার বাসার ঠিকানাও দেয়। কিন্তু যখন লিজা সত্যি তার কাছে চলে আসে, সে তাকে গ্রহণ করে না। কারণ এক, লিজা তার মিজারেবল অবস্থা দেখে ফেলেছে, যেটা আসলে সে দেখাতে চায়নি। আর দুই, সে আসলে কাউকে উদ্ধার করতে চায়নি, সে লিজাকে ব্যবহার করেছে নিজের রিসেন্টিমেন্টের বদলা নিতে। ফলে সে লিজাকে অপমান করে তাড়িয়ে দেয়।
রেনে জিরার্ড বলতেন যে মানুষ অন্যকে অনুকরণ করতে চায়, এটাই তার মেমেটিক ডিজায়ার। আন্ডারগ্রাউন্ড ম্যান যে তার অফিসের কর্মকর্তা, ওই যে কর্মকর্তা বা তার সহপাঠীদের মতন হতে চায়, কিন্তু সে স্বীকার করে না। এই না পারাটাই তার ভিতর একটা লুজার মেন্টালিটির জন্ম দেয় এবং সেখান থেকে জমতে জমতে তৈরি হয় রিসেন্টিমেন্ট। সে মনে করে যে সে আসলে সবাইকে অপমান করছে, কিন্তু তবুও তাদের দিকেই সে আসলে নিজেকে টানে। আর যদি কেউ তাকে ভালোবাসে, যেরকম লিজার মতন, সে সেটা সহ্য করতে পারে না, কারণ সে নার্সিসিস্টের মতো, যেখানে ভালোবাসার কোনো ক্ষমতা নেই। তো আপনি অনেক জায়গায় আসলে এই জিনিসটাকে রিলেট করতে পারবেন যে সাপোজ আমাদের যে আইডিওলজি বা আমরা যেরকম করে পৃথিবীতে দেখতে চাই, প্রত্যেকের তার ড্রিম একটা পৃথিবী থাকে, যেটা ভিন্ন ভিন্ন হয়তো প্যারামিটার থাকতে পারে। তো আপনার যে ড্রিম পৃথিবী বা যে ড্রিম ওয়ার্ল্ড, এটা হলো যে আপনি তৈরি করতে সক্ষম হলেন। আপনি যেরকম করে পৃথিবী দেখতে চান তেমন একটা পৃথিবী তৈরি হলো, কিন্তু আলটিমেটলি ওই পৃথিবীটা তৈরি হওয়ার পর আপনি দেখবেন যে আসলে ওই পৃথিবীটা আপনার ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? ওই পৃথিবী আপনার চিন্তার মতো করে এতই পারফেক্ট হবে যে আপনি মনে করবেন যে এই পৃথিবীটা আসলে রোবোটিক একটা পৃথিবী। আপনি আসলে এরকম রোবোটিক বা স্বাধীনতাহীন পৃথিবী আপনি চান না। তখন আসলে আপনি নিজের চিন্তার বিরুদ্ধে আবার যুদ্ধ করা শুরু করে দেবেন আপনার যে ড্রিম পৃথিবী ছিল ওটাকে ভাঙার জন্য। তো এটাই আসলে এই বইয়ের মূল থিম, যে মানুষ আসলে যা চায় সে আসলে সেটাই চায় না, অথচ সে নিজের সবসময় বিপক্ষে চিন্তা করে। তো দস্তাবেজকে আসলে এটা কেন লিখলেন? আমার ধারণা যে দস্তাবেজকে এক সময় এই র্যাডিক্যাল আন্দোলনে যুক্ত ছিলেন, যেটা যুক্তিবাদী আন্দোলন, যেটা দেখায় যে যুক্তি দিয়ে সবকিছু চলে। এবং তিনি জেল খেটেছেন, সরকারি চাকরি করেছেন, সম্ভবত তিনি তার নিজের মানসিক অবস্থার এবং সম্ভবত তিনি এই একই মানসিক অবস্থার ভিতর দিয়ে গিয়েছেন এবং তিনি বুঝেছেন যে আইডিয়া দিয়ে জীবন বানাতে গেলে জীবন ভেঙে যায়, বরং জীবন হলো অ্যাকশনের সমষ্টি, অতিরিক্ত আত্মসচেতনতার নয়। তো নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড আমাদের দেখায় যে মানুষ রেশনাল না, মানুষ জটিল এবং মানুষ নিজেকেই নিজে ঠকায়। এই বইটা আসলে আপনাকে কোনো সেলফ মোটিভেটেড বই না বা ভালো মানুষ বানানোর বই না, কিন্তু এই বইটা আমাদেরকে সৎ বানায় নিজের কাছে। কারণ হলো এই বইটা পড়তে সাহস লাগে, কারণ এখানে আমরা নিজেরাই ভিলেন। তো এটাই আজকের নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড নিয়ে কথা। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।